আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিল দিব্যগাভী নন্দিনী। তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্যগাভী নন্দিনীকে নিয়ে চলেছে নিজ আশ্রমের দিকে। ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি, তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি কেন? আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তোমায় আমি দিনে রাইতে, তোমায় আমি দিনে রাইতে কোথায় মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? বারে বারে সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা? এদিকে অষ্টবসু অর্থাৎ অষ্টমুনিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে।
ভাই মনিগণ, তোমরা দেখছো দেখছো কি সুন্দর একটি গাভী। আরে ভাই সত্যি এই তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস রেসের স্ত্রী ছুটতে ছুটতে আসছে। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মর্তলোকে ইন্দ্রাজের কন্যা ইন্দ্রবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাস রেসে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো দেখা যাচ্ছে না। নন্দিনী 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 তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। মনে করে না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে শোনো
শোনো প্রভাত রেখে আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা কখনো লঙ্ঘন হবে না। পরলোকে মানব কুলে তোমাদের জন্ম নিতেই হবে। আপনি যখন আমাদের এত বড় অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলে শোনো প্রভাত রেখে যাও পরলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর রসে জন্ম নেবে তোমরা। আর বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার দিব্য কবি নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরস্পরে তুমি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির পরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সে সৌভাধিপতি শাল্য রাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
ও মনে বড় আশা হে প্রেম করিব গোপালী আর ধীরে ভাবে আর সেই দুঃখে নয়ন
তোমার এই নারীর এই কতক্ষণ আমায় অম্বার প্রতীক্ষায় থাকতে হবে। আমি এসেছি তোমার। একই অম্বা, তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা, তুমি কি বলতে পারো আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? তোমার আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামীকালই তো আমাদের সংবাদ সভা, আপনি আমার সংবাদ সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আব্বা, তুমি সত্যি বলছো তো আব্বা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি আর অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারি কুমার? তাই
করছে অম্মা। সত্যি বলছে কুমার, আমারও তাই। আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখে বাঁচে আছো তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল অম্মা। আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমায় তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে অম্মা। কুমার, আমি আর এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমায়ও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। চলো অম্মা, চলো আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের তো আবার দেখা হবে। কুমার, আপনি আমার সংকট সবাই আসবেন। আসবো অম্মা, আসবো। বিদায়, বিদায় অম্মা, বিদায়, বিদায়। এদিকে এদিকে কাশীরাজের 3 কন্যা অম্মা, অম্বিকা, বালিকা। তাই কাশীরাজ তৃতীয়ার 3 কন্যার করেছে সংবর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সংবর সভায় করছে আগমন।
রাজপুত্রগণ আপনারা নিজ নিজ আসন গ্রহণ আপনারা বসে যান বসে যান বসে যান। আজ আমি আমার তিন কন্যার করেছি সংবর সভার আয়োজন। এক্ষুনি আমার তিন কন্যা করবে এই সংবর সভায় আগমন। তারা নিজ নিজ মনোমত পতি করিবে বরণ। আপনারা বসে যান বসে যান বসে যান। আরে কে বোধহয় আছে তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সংবাদ সবাই নিয়ে আয়। মনেরই বাগানে ফুটিল ফুল রে রসিকি ভ্রমর আইল না ফুলের মধু খাইল না। রসিকি ভ্রমর আইল না ফুলের মধু খাইল না। আচ্ছা আইল না ফুলের মধু খাইল না। ধীরে দেখি এত জ্বালা আগে তবু বিদায় গো। ধীরে দেখি এত জ্বালা আগে তবু বিদায় গো। মনের পাখি হইতে যাবে মনের পাখি হইতে যাবে উড়ে যায় সাগরে। মনের বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রমর আইল না ফুলের মধু খাইল না। মানে ভাইরে মোহনা মোহনা ফুল ফুলের মধু আর দিনে দিনে বলে কয়েকদিন দিনে ফুলটা হারা গেলে
আমার হাতে সব প্রদান করুন মহারাজ। আমার সমকক্ষ বীর নাহি এই সভাস্থলে রয়েছে পারল মহারাজ, তব সমকক্ষ বীর উপস্থিত এই সভাস্থলে। আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই সম্বর সভায়? আরে 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 দেখ 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 ভীষ্ম এসেছে এই সম্বর সভায়। ভীষ্ম আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে। আরে ভাই শোন শোন শোন, আমার মনে হয় ভীষ্ম বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও হয়ে গেছে, আর ভীষ্ম নিজের প্রতিজ্ঞা হয়ে গেছে। রাজা রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই সংবর সভায় আসেনি। আমি এই সংবর সভায় এসেছে বাহুবলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীরকে রানী বানাবো। বাধা হইতে যদি থাকে কারো শক্তি, তাহলে এসো এই ভীষ্মের সম্মুখে। কি ভীষ্মদেব এই সংবর সভা চলতে আবার 3 কন্যারে করিবে হরণ, তাহলে বড় হস্ত্র আজই তোমার জীবন তাই হোক রাজা রাজপুত্রগণ, তাই হোক। আমি যে সৌভাধিপতি শাল্যরাজকে ভালোবাসে, সেও আমায় ভালোবাসে। আমি তার ভাগদত্তা স্ত্রী, আপনি আমায় তার কাছে পৌঁছে দিন বিশ্বদেব। সে কি অম্মা, এ কথা তুমি আগে বলোনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার ভাগদত্তা স্ত্রী, আপনি আমায় তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। চলো চলো মা, আমি তোমায় শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো মা। এদিকে শাল্য মহারাজ শ্রীনা রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে। বন্ধু জানা ছিল না গো, এতবে নিঠুর বন্ধু জানা ছিল না, ছিল না ছিল না, ছিল বড় ছিল না, এতবে নিঠুর বন্ধু জানা গো, এতবে নিঠুর বন্ধু জানা ছিল না।
তোমায় নয়ন ভরে একবার দেখতে চাই, তোমায় নয়ন ভরে একবার দেখতে চাই। মনে বাবু তার কথা তোমার কথা ভুলি নাই, আরেকবার আসিয়া মনে দেখিয়া তুমি একবার আসিয়া মনে দেখি নয়ন ভরে আরেকবার। সেনাপতিগণ, মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। কি অম্মা, তুমি এসেছো? পারে স্ত্রীর স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, তুমি আমায় নাও, তুমি আমায় গ্রহণ করো। হাত ধরে ভীষ্ম তোমায় রথে তুলেছে, হাত আমি আর স্পর্শ করতে পারবো না। সেই মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। ভীষ্মের উদ্দেশ্য তুমি করো কিনে। প্রিয় সমাজের কলঙ্ক সাল্লারা আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো, চুপ করো, তুমি বৃষ্টি না রে। আমি আবারও বলছি, সেই মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের নির্দিষ্টা, তুমি ভীষ্ম প্রতিমা অপরহিতা। অপরহিতা নারীকে আর মহারাজ শাল্য কোনোদিনই গ্রহণ করবে না। তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও। বন্ধু রে তুমি আমার দেহ তুমি কোথায় যাব, কোথায় গেলে তারে কোথায় যাব, কোথায় গেলে তারে আমার
আজ পেলাম না। এদিকে হস্তিনানগরের ভীষ্মদেব তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও বালিকার করেছে বিয়ের আয়োজন। তাই সমস্ত রয়েছে রাজ্য রয়েছে আমন্ত্রণ। তাই রাজ্যবাসীগণ মহা আনন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করছে আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা। এইটার নামেই তো বিহাঘর, যত পারবি ফুর্তি কর। বিহাঘর এখন রাজা ঘরেই হো আর গরিব ঘরেই হো, রঙিন আর সাদা এগুলা চলবে। ডিজে বাজবে আর নাচ খেলে হবে। এই কালিন্দী বাবুরা আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, লগনটা বাইরে যাচ্ছে। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। আরে ভাই বাজা বাজা বাজা, এইটাই তো বিয়া ঘরের মজা। ঠিক আছে, গানা হোক গানা হোক, তবেই মজা হবে। রঙের বোতল দেখে আমার মাথাতে ঘুরায়। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলিস? এই মালটা ঢোকে দিতে দিতে ন আমাকে শ্রদ্ধা করে দেয় কামাল। রঙের বোতল দেখে আমার মাথাতে ঘুরায়। আর দিল সে কানে দিলে বলার কিছু আরে ভাই এই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি মাল, বুঝলিস? ওই জন্য আর আদরটা অনেক বেশি। মন গেল রে মাতে, মন গেল রে মাতে, নাচে নাচে ঘাটে দিব আজ রাতে। সারাদিন মজা গেলে ঘাটে ঘাটে। আরে নাচো নাচো, আমার মাথাতে ঘুরাই দিলে বলার কিছু নাই। আরে হবে
মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য, আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। এই কি অম্বা, এই মাত্র অপরাধ? চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব। না, আজ আর আমি মহারাজ শাল্যের কাছে ফিরে যাব না। মহারাজ শাল্য আজ আমার চোখে নরকের কৃমি কীটের অধম, তাই আমি চাই কি চাও অম্বা? আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অম্বা না, অতীতেই থেমে গেছে জীবনের শোক, জীবনের শোক স্বাচ্ছন্দ্য সব আত্মা নলে আত্মা হতি দিয়া লইয়াছি ভীষ্ম নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই পৃথিবীতে যতেক রমণী সকলই আমার জননী, তাই জননী পদে বুঝি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহয় অন্ধকার। মানিব না আমি, লইব প্রতিশোধ, করিল প্রতিজ্ঞা, জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব। শ্রীখণ্ডী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব, আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি বানে বানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার না না অম্বা না, তথাপি ভাঙিবে না কভু এই ভীষ্মের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না কভু ভীষ্মের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না কভু এই ভীষ্মের প্রতিজ্ঞা। চল চল ভাই, চল চল চল, এত মাতালে হবে না ভাই, চল চল চল। ভোজ ঘুরাচ্ছে আর উঠ ভাই, শোনা আজকে কি তো মন কাটিয়ে চল ভাই, তুই দমে মাতাই গেছিস।